এমন একটি দেশ যেখানে সূর্য ওঠে বিশাল মরুভূমির ওপরে আর হাজার হাজার কিলোমিটার জুড়ে কেবল শূন্যতা। অস্ট্রেলিয়া পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ, কিন্তু তার প্রায় 95% এলাকায় ফাঁকা পড়ে আছে। মানুষ নেই, শহর নেই, শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর বন্য প্রকৃতি। কিন্তু কেন এমন আধুনিক একটি দেশে এতটা জায়গা জনমানবহীন কেন রয়ে গেছে? এটা কি কেবল কঠিন জলবায়ুর খেলা, নাকি এর পেছনে আছে অজানা ইতিহাস আর গভীর পরিকল্পনা? সত্যটা জানলে আপনিও চমকে উঠবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা এই ম্যাপটি দেখুন। এই ম্যাপে যেখানে যেখানে রেড ডটগুলো দেখতে পাচ্ছেন সেখানে সেখানে অস্ট্রেলিয়ার মানুষ বসবাস করে। এর মানে অস্ট্রেলিয়ার জনসংখ্যার 90% মানুষই অস্ট্রেলিয়ার 0.22% এলাকায় থাকে। প্রধানত এই 5টি শহরে তারা বসবাস করে: সিডনি, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড এবং মেলবোর্ন। অস্ট্রেলিয়ার আপনি যত উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে 4টি সীমান্ত থেকে যত ভেতরে যাবেন আপনার বেঁচে থাকার সম্ভাবনা তত কমবে। আর এটা হওয়ার পেছনে একটি ইন্টারেস্টিং কারণ রয়েছে, যেটা অস্ট্রেলিয়াকে একটি রহস্যময় দেশ গড়ে তুলেছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা খালি থাকার পেছনে একটি অত্যন্ত বেদনাদায়ক কারণ রয়েছে, যা ইতিহাস আমাদের কাছ থেকে লুকোনোর চেষ্টা করছে। আমরা এটা সবাই জানি যে অস্ট্রেলিয়ায় যারা বসবাস করত তারা হলো আদিবাসী জনগোষ্ঠী। কিন্তু যদি আজ আপনি দেখেন তাহলে পুরো অস্ট্রেলিয়ায় কেবলমাত্র শ্বেতাঙ্গরাই বসবাস করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে ঠিক কী হয়েছিল? আমরা এটা সকলেই জানি যে ব্রিটিশরা ভারতীয়দের সাথে ঠিক কী করেছিল। ব্রিটিশ শাসনের অধীনে কিভাবে লক্ষ লক্ষ ভারতীয়কে হত্যা করা হয়েছিল, কিভাবে তাদের নির্যাতন ও শোষণ করা হয়েছিল। কিন্তু এটা আমরা কখনোই শুনিনি যে এই ব্রিটিশরা অস্ট্রেলিয়ার এই আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে ঠিক কী করেছিল, কিভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছিল। আর এটা ছিল অস্ট্রেলিয়ার এক অন্ধকার ইতিহাস, যেটা বিশ্ববাসীর কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। আর এটা জানার জন্য আমাদের 1606 সালের দিকে যেতে হবে, যখন প্রথমবারের মতো অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছিল। আর এটা আপনারা আগেই জেনেছেন যে অস্ট্রেলিয়ায় প্রথমের দিকে আদিবাসী সম্প্রদায় বসবাস করত। ব্রিটিশরা অস্ট্রেলিয়া আবিষ্কার করার আগে আদিবাসী জনগোষ্ঠী বনে বসবাস করত এবং সেখানে শিকার করত, আর সেটাই তারা খেত। সেখান থেকে ঔষধ ও অস্ত্রের ব্যবস্থাও করত। তাদের সংস্কৃতির একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল যে তারা তাদের জমি টাকা নিরিখে পরিমাপ করত না, অর্থাৎ তারা নিজেদের জমির মালিক মনে করত না। অন্যদিকে 17 শতক ছিল এমন একটি সময় যখন সারা বিশ্বে ইউরোপীয় বাণিজ্যের নামে নতুন ভূমি সম্পদ শোষণের চেষ্টা করা হচ্ছিল। এর জন্য ব্রিটিশরা ভারত, আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও তারা পৌঁছে গিয়েছিল। ইতিমধ্যে 1788 সালের 26শে জানুয়ারি কিছু ব্রিটিশ বোটানি বেতে অবতরণ করে, যা আধুনিক সিডনির একটি এলাকা। আর যখনই তারা অস্ট্রেলিয়ার এই সংস্কৃতি সম্পর্কে জানতে পারল যে এখানে কেউ জমির মালিক নয়, তখন তারা এই জমিগুলো দখল করার জন্য একটা ভালো সুযোগ খুঁজে বের করলো। আর ব্রিটিশরা এই জায়গার নাম দিল টেরা লুনায়াস, যার অর্থ এই ভূমির কোনো মালিকানা নেই। অস্ট্রেলিয়ার জনগণও ব্রিটিশদের বন্ধুত্বপূর্ণভাবে অভ্যর্থনা জানিয়েছিল। কিন্তু ব্রিটিশরা একা এসেছিল না, তারা চোর, ডাকাত, খুনি ও ধর্ষকদের সাথে করে নিয়ে এসেছিল। তাদের মূল লক্ষ্য ছিল অস্ট্রেলিয়াকে ব্রিটেনের একটি উপনিবেশে পরিণত করা, এবং সেই জায়গাটা পেনাল কলোনি তৈরি করতে চেয়েছিল। পেনাল কলোনি মূলত এমন একটি জায়গা যেখানে সরকার অপরাধীদের শাস্তি দিয়ে পাঠায় এবং সেখানে কাজ করায়, যেমন ব্রিটিশরা ভারতে কালাপানি জেল বানিয়েছিল। 1788 সাল থেকে 1868 সালের মধ্যে 1,62,000 অস্ট্রেলিয়ানদের এনে পেনাল কলোনিতে ছেড়ে দেওয়া হয়। তারা এটা জানতো না যে ব্রিটিশরা এখানে পেনাল কলোনি তৈরি করার জন্য তাদের এখানে নিয়ে এসেছে, তাদের এখানে উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখিয়ে নিয়ে এসেছিল। ব্রিটিশরা মূলত নিজেদের জন্য একটি ঘাঁটি তৈরি করতে চেয়েছিল, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতে করেছিল। এখন ব্রিটিশরা যখন অস্ট্রেলিয়ায় আসে তখন দুটি ঘটনা ঘটে। প্রথমত, তারা তাদের সাথে করে নিয়ে এসেছিল মারাত্মক রোগ, সেই রোগ যেগুলো অস্ট্রেলিয়ানদের কাছে অপরিচিত ছিল: ব্রঙ্কাইটিস, হাম, স্কারলেট, জ্বর, চিকেন পক্স, গুটি বসন্ত। অস্ট্রেলিয়ায় গুটি বসন্ত ছিল না, তাই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি, এবং এর কারণে এটি এত দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে যে সিডনিতে 1 বছরের মধ্যে 50% জনসংখ্যা গুটি বসন্তের রোগের কারণে মারা যায়। পোর্ট ফিলিপ এলাকায়ও একই অবস্থা ছিল, সেখানে রোগের কারণে 50% জনসংখ্যা রাতারাতি নিশ্চিহ্ন হয়ে যায়।
এবং বছরের পর বছর এই রোগগুলো মানুষের জীবন কেড়ে নিতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় এটা ছিল যে যাদের জন্য এই রোগগুলো অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়েছিল তাদের কাছে মানে ব্রিটিশদের কাছে এই রোগের মোকাবিলা করার জন্য তাদের কাছে ওষুধ থাকা সত্ত্বেও তারা অস্ট্রেলিয়ানদের ব্যবহার করতে দিয়েছিল না। তারা অস্ট্রেলিয়ানদের মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছিল। আপনারা এটা অবশ্যই জানেন যে 1900 সাল নাগাদ ভারতীয়দের সাথেও ঠিক একই ঘটনা ঘটেছিল। যখন ভারতে কলেরা, গুটি বসন্ত এবং ম্যালেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ে তখন আমাদের দেশেও 30 লক্ষের বেশি মানুষ প্রাণ হারায়। ব্রিটিশরা এই রোগগুলোর চিকিৎসা এবং এমনকি টিকাও আবিষ্কার করে ফেলেছিল, কিন্তু তারা একবারের জন্যও ভারতীয়দের কোনো চিকিৎসা করেনি, তাদের মৃত্যুর জন্য ছেড়ে দিয়েছিল। ঠিক অস্ট্রেলিয়ানবাসীদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। আর দ্বিতীয় ঘটনা, বন্ধুরা, আমি আপনাদের তো আগেই বলেছি ব্রিটিশরা প্রথম দিকে অস্ট্রেলিয়ায় খুব কম জমি দখল করেছিল। তারপর ধীরে ধীরে ব্রিটিশরা অস্ট্রেলিয়ার সব জমি দখল করার জন্য জমিগুলোকে ঘিরে ফেলতে শুরু করে। ব্রিটিশরা শুধু সেই জমিগুলোকে দখলই করেছিল না, সেই জমিতে অস্ট্রেলিয়ানদের জোরপূর্বক বিনামূল্যে পরিশ্রম করাচ্ছিল। যে এরিয়াগুলোতে ব্রিটিশরা ঘিরে ফেলেছিল সেই এরিয়াতে অস্ট্রেলিয়ানদের শিকার করা, বিশুদ্ধ জল পান করা, এমনকি খাবার সংগ্রহ করতে নিষিদ্ধ করে দেয়। কিছুদিনের মধ্যে ব্রিটিশরা তাদের উপর রাজ করতে শুরু করে, তাদের জমির উপরে জোর করে তাদেরকে কাজ করতে বাধ্য করে, তাদের অসহায় স্ত্রী ও সন্তানদের ধর্ষণ করত, এমনকি গর্ভবতী মহিলাদেরকে জোর করে কাজ করাতে শুরু করেছিল, জোর করে গভীর সমুদ্রে পাঠিয়ে দিয়ে মুক্ত করাতে বাধ্য করেছিল। তারা সেই মহিলাদের এমনকি তাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভাবেনি। ধীরে ধীরে এই নৃশংসতা এতটাই তীব্র হয়ে ওঠে যে 1975 সালে অস্ট্রেলিয়ার জনগণ বিদ্রোহ করে এবং তাদের মধ্যে একটি যুদ্ধ শুরু হয় যা 100 বছর ধরে চলেছিল। আর আমরা এটা সবাই জানি যে কোনো যুদ্ধই বড় একটা ধ্বংসকে ডেকে আনে। আর অস্ট্রেলিয়ার এই যুদ্ধ ছিল বিশাল ভয়ঙ্কর। অস্ট্রেলিয়ার এই দীর্ঘমেয়াদী যুদ্ধ এমন একটি ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছিল যে সেখানকার 90% জনসংখ্যা এক ধাক্কায় নিশ্চিহ্ন হয়ে যায়। 1900 সালের মধ্যে 3 থেকে 7.5 লক্ষ জনসংখ্যা কমে মাত্র 30,000 থেকে 75,000-এ নেমে আসে, কারণ লক্ষ লক্ষ আদিবাসী অস্ট্রেলিয়ানদের হত্যা করা হচ্ছিল। অস্ট্রেলিয়া আবিষ্কারের পর সেখানে ব্যবসা করার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ আসতে থাকে, যেমন জার্মান, চীন, এমনকি জাপান থেকে। এই সকল মানুষের আগমনের কারণে সেখানে জনসংখ্যা 50 লক্ষ থাকলেও তার মধ্যে 90% আদিবাসী অস্ট্রেলিয়ান ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু ব্রিটিশরা এখানেও থেমে থাকেনি, তারা বাকি অস্ট্রেলিয়ানদের ধ্বংস করার জন্য তাদেরকে বিশ্বযুদ্ধে পাঠিয়ে দেয়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা প্রতি 5 জনের মধ্যে একজন ইউরোপীয়কে যুদ্ধের জন্য পাঠাতো। অস্ট্রেলিয়ার একটি ওয়েবসাইট অস্ট্রেলিয়ান ওয়ার মেমোরিয়ালের তথ্য অনুসারে এই যুদ্ধে ব্রিটিশরা 18 থেকে 40 বছর বয়সী 4,16,809 জন পুরুষকে যুদ্ধের জন্য পাঠিয়েছিল, কিন্তু তাদের মধ্যে 40% ফিরে আসে। অস্ট্রেলিয়ার জনসংখ্যা যখন ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছিল তখন এরই মধ্যে 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই যুদ্ধে অস্ট্রেলিয়া ব্রিটিশদের একটি উপনিবেশে পরিণত হয়, আর অস্ট্রেলিয়ানবাসীরা ব্রিটেনের পক্ষ থেকে লড়তে গিয়ে প্রাণ হারান। এমনকি অস্ট্রেলিয়ার উপর অনেক বিমান হামলা হয়েছিল। 1942 থেকে 1943 সালের মধ্যে জাপান অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে 90টির বেশি বিমান হামলা চালিয়েছিল। আমি আপনাদের আগেই বলেছি যে ব্রিটিশরা অস্ট্রেলিয়া এসেছিল তাদের দখল করার জন্য, অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ব্রিটেন বানানোর জন্য। এর জন্য 1901 সালে ইমিগ্রেশন রেস্ট্রিকশন নামে একটি আইন নিয়ে আসে। এই আইনটি শ্বেতাঙ্গ অস্ট্রেলিয়ান নীতি নামে পরিচিত ছিল। এই আইনের মূল উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার যেসব অশ্বেতাঙ্গ ছিল তাদের যেন নিয়ন্ত্রণ করা যায়, কেবলমাত্র ব্রিটিশরাই ওখানে শাসন করতে পারে। এরপর শ্বেতাঙ্গদের বাদ দিয়ে বাকি জনগোষ্ঠীর ওপর একটি আরোপ লেগে যায়। আর এটাও একটা কারণ যার ফলে আমরা অস্ট্রেলিয়ায় বেশিরভাগ শ্বেতাঙ্গদেরই দেখতে পাই। এবার চলুন এতক্ষণ ধরে আমরা যা জানলাম সেটা একটু সংক্ষেপে জেনে আসি। ব্রিটিশরা আসার ফলে দুটি জিনিস হয়। অস্ট্রেলিয়ায় বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে যার ফলে অনেক মানুষ মারা যায়। 100 বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে অস্ট্রেলিয়ার 90% জনসংখ্যা ধ্বংস হয়ে যায়। আর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে পুরুষদের সংখ্যা আরও কমে যায়। তারপর যাযাবরদের কারণে অস্ট্রেলিয়ার জনসংখ্যা বেড়ে যাচ্ছিল, ব্রিটিশরা সেটাকেও থামিয়ে দেয়। বর্তমানে অস্ট্রেলিয়ায় 2,60,00,000 মানুষ বসবাস করে, যার মধ্যে আদিবাসী অস্ট্রেলিয়ান রয়েছে 3.8%, যার মানে 10 লক্ষ, যেটা আমাদের ভারতের একটি শহরের থেকেও কম। এতক্ষণ আমরা জানলাম অস্ট্রেলিয়া তৈরি হওয়ার আগেই কিভাবে তার 90% জনসংখ্যা ধ্বংস হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে একটাই, আজ অস্ট্রেলিয়ার জনসংখ্যা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কেন অস্ট্রেলিয়ার 90% জায়গা খালি পড়ে আছে? আর কেনই বা অস্ট্রেলিয়ার বেশিরভাগ জনসংখ্যা এই 5টি শহরে বসবাস করে? এর উত্তর লুকিয়ে আছে এর ভেতরের পরিবেশ আর অবস্থানে। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় অংশকে বলা হয় আউটব্যাক, বিশাল এক মরুভূমি রাজত্ব। এখানে রয়েছে গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট, সিমসন ডেজার্ট,
গিবসন ডেজার্ট, যেখানে বৃষ্টি হয় বছরে কয়েকবার মাত্র। তাপমাত্রা দিনে 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস আর রাতে হঠাৎ নেমে যায় অনেক নিচে। এমন পরিবেশে মানুষ বসবাস করতে পারে না। জল নেই, খাবার নেই, জীবনধারণই কঠিন। অস্ট্রেলিয়ার 95% মানুষ থাকে উপকূলবর্তী শহরে, যেমন সিডনি, মেলবোর্ন, পার্থ, ব্রিসবেন। কারণ এই এলাকাগুলোতে বৃষ্টি হয়, নদী আছে, আবহাওয়া সহ্যনীয়, কৃষি সম্ভব আর ব্যবসা বাণিজ্য সহজ। উপকূলেই গড়ে উঠেছে স্কুল, কলেজ, হাসপাতাল, চাকরির সুযোগ। ফলে সবাই সেদিকে চলে গেছে। দেশের ভেতরের অংশ ফাঁকা থেকে গেছে। 1788 সালে ব্রিটিশরা অস্ট্রেলিয়া আসে এবং উপকূলে প্রথম বসতি গড়ে তোলে। তাদের দৃষ্টিতে মরুভূমির জায়গাগুলো ছিল অবসবাসযোগ্য। এর আগে যে আদিবাসী জনগোষ্ঠী বসবাস করত তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল, কোনো শহর বা অবকাঠামো তৈরি করেনি। ফলে উপনিবেশ গড়ে উঠেছিল কেবল উপকূলেই, আর ভেতরের অঞ্চল অবহেলিত রয়ে গেছে শত শত বছর ধরে। মানুষ যেখানে স্থায়ী বসবাস করতে পারে না, সেখানে সরকারের কড়া নিয়ম আছে। এইভাবে অস্ট্রেলিয়া পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করছে। পর্যটকেরা ঘুরতে যেতে পারে, ছবি তুলতে পারে, কিন্তু থাকতে পারে না। তবে প্রযুক্তির কল্যাণে কিছু পরিবর্তন এসেছে। সৌর বিদ্যুৎ প্রকল্প, খনিজ উত্তোলন কেন্দ্র এখন ধীরে ধীরে গড়ে উঠেছে আউটব্যাক অঞ্চলে। কিছু রিজিওনাল সিটি তৈরি করার চিন্তাভাবনা চলছে, তবে তা ধীরে ধীরে। তবে জনসংখ্যা কম হওয়ার জন্য অস্ট্রেলিয়ায় এখনও ওই বিশাল জায়গাগুলো ফাঁকাই পড়ে আছে। বাংলাদেশ, ভারত এবং চীনের মতো দেশে এক বর্গ কিলোমিটারে হাজার হাজার মানুষ থাকে, কিন্তু অস্ট্রেলিয়ায় কোথাও কোথাও 100 কিমি এলাকা জুড়ে একটাও মানুষ নেই। এই বিষয়গুলো থেকে আমরা শিখতে পারি পরিবেশ রক্ষা, পরিকল্পিত নগরায়ন আর জনসংখ্যা নিয়ন্ত্রণ কতটা গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ায় এমন কিছু এলাকা আছে যেখানে গাড়ি একবার নষ্ট হলে আশেপাশে সাহায্যের জন্য কেউ থাকে না। ফ্লাইং ডক্টর সার্ভিস নামে একটি ব্যবস্থা আছে, যেখানে চিকিৎসকেরা প্লেনে করে আসে রোগীর কাছে। তো এই ছিল অস্ট্রেলিয়ার 95% জায়গা খালি থাকার রহস্য। এটা শুধু মরুভূমি না, বরং একটা ঐতিহাসিক, ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।